আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতু মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নেপালে পাহাড়ি ঢলে অন্তত ৯৫ জনের মৃত্যু, শতাধিক ভারতীয় সহ নিখোঁজ প্রায় ৪০০, রয়েছেন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের পর্যটক ও তীর্থযাত্রী। কাল বসছে চলতি সংসদের তৃতীয় অধিবেশন। স্থায়ী কমিটি গঠন ছাড়াও পাশ হতে পারে গুম ও মানবাধিকার সংক্রান্ত বিল, জানিয়েছেন চিফ হুইপ। গুম প্রতিরোধ ও মানবাধিকার আইনের খসড়া আগের চেয়েও দুর্বল, অভিযোগ নাহিদ ইসলামের। প্রতিবাদে রোববার শাহবাগ থেকে সংসদ অভিমুখে পদযাত্রা ১১ দলের। গত ৬ মাসের সংঘটিত সকল অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকারের সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান রিজভির। গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সরকারের। ১৫০ কূপ খননের সিদ্ধান্ত জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে মহানবীর জন্ম ও মৃত্যু দিবস পালিত। রাসূলের জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান ইসলামী চিন্তাবিদদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নেপাল ও তিব্বত সীমান্তের প্রবল বন্যা ও পাহাড় ধসে এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ভারতসহ ৩৮৪ জন পর্যটক ও তীর্থযাত্রী। বিভিন্ন পাহাড়ে আটকে আছেন বহু মানুষ। আকস্মিক এ বন্যায় ধ্বংস হয়ে গেছে সড়ক, মহাসড়ক, সেতু, পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা ও বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প। ভয়াবহ এই পরিস্থিতিতে উদ্ধার তৎপরতার জন্য আন্তর্জাতিক মহলের সহায়তা চেয়েছে নেপাল সরকার। এদিকে এই ঘটনায় গভীর শোক ও সংহতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে ঢাকা প্রস্তুত বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। নেপাল এবং তিব্বত সীমান্তে উত্তাল ভোতেকোশি নদী বুধবার মহাপ্রলয়ঙ্কারী রূপ নিয়ে হাজির হয় পাহাড়ি জনপদের বাসিন্দাদের সামনে। এর হিংস্র স্রোত তলিয়ে দেয় পুরো গ্রাম ও ঘরবাড়ি। বানের পানির তোড়ে চোখের পলকেই ভেঙে যায় সেতু, সড়ক ও মহাসড়ক এবং জলবিদ্যুৎ প্রকল্প সহ নানা স্থাপনা। আহত ও নিহত হন বহু মানুষ। নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, মহাপ্রলয়ে নেপালের রসুয়া জেলা থেকেই প্রায় ৪০০ পর্যটক ও তীর্থযাত্রী নিখোঁজ রয়েছেন। কৈলাসে মানস সরোবর যাত্রার স্বপ্ন নিয়ে তিব্বতের দিকে এগোচ্ছিলেন তারা, কিন্তু প্রকৃতির নির্মম প্রতিশোধ তাদের সেই স্বপ্নকে গ্রাস করে নেয়। নিখোঁজদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য, ভারত, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের নাগরিকরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাহাড়ে জমে থাকা বরফ গলে আকস্মিক এই জলোচ্ছ্বাস। দুর্গত এলাকাগুলো দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে পারেননি উদ্ধারকর্মীরা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধুই প্রলয়ের তাণ্ডব ও ধ্বংসলীলা। এর মধ্যে এসব এলাকায় নামতে পারছে না উদ্ধারকারী হেলিকপ্টারও। চ্যালেঞ্জের মুখে পড়ে কাঠমান্ডু থেকে ত্রাণ নিয়ে যাওয়া হেলিকপ্টারগুলোও ফিরতে বাধ্য হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে প্রতিবেশী ভারত ও চীনের সহায়তা চেয়েছে নেপাল সরকার। মুখপাত্র সাসমিত পোখরেল আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, দুর্গম এলাকায় নেপালের একার পক্ষে উদ্ধার চালানো বেশ চ্যালেঞ্জিং, তাই আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি ভোতেকোশি, ত্রিশুলি ও নারায়ণী নদীর তীরবর্তী বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নেপাল সরকার। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা। আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে বিকেল ৩টায়। এবারের অধিবেশনে সংসদীয় বিভিন্ন কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, তৃতীয় অধিবেশনে ৭ বা ১০ দিনের সংক্ষিপ্ত বৈঠক হতে পারে।
জানান সম্পত্তি হস্তান্তর এবং গুম ও মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিলের মতো গুরুত্বপূর্ণ 6টি বিল এবার উত্থাপিত হবে। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল তাদের প্রতিনিধিদের নাম দ্রুত দেবে বলে আশা করেন চিফ হুইপ। গুমের বিল আসবে এবার, মানবাধিকারের বিল আসবে এবার, এগুলো ভেরি ইম্পর্টেন্ট বিল আসতেছে এবার। সেই জন্য আমরা একটা ডিসকাশনের জন্য হেলদি টাইম দিতে চাই তাদের, যাতে তারা ডিসকাস করে কন্ট্রিবিউট করতে পারে। আইন হবে এই যে ট্রান্সফার অফ দ্য প্রপার্টি, সেটা হলো যে সন্তান বা কোনো কারোর সম্পত্তি দিলেও ওই ভোগ দখল করার অধিকার তার শেষ পর্যন্ত থাকবে, ততদিন জীবিত থাকবে। গুম প্রতিরোধ ও মানবাধিকার আইনের খসড়া বিগত সময়ের চেয়েও দুর্বল বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে বিরোধী দলীয় নেতার বাসায় 11 দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি। বলেন, আইন শক্তিশালী করার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করছে না সরকার। এ সময় 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, গুম প্রতিরোধ ও মানবাধিকার রক্ষায় শক্তিশালী আইন না করার প্রতিবাদে আন্তর্জাতিক গুম দিবসে শাহবাগ থেকে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করবে বিরোধী দল। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। সংসদের তৃতীয় অধিবেশনকে সামনে রেখে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকে বসেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক AHM হামিদুর রহমান আজাদ ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৈঠকে আসছে অধিবেশনে সংসদে বিরোধী দলের ভূমিকা ও 11 দলের লং মার্চ সফল করার বিষয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে হামিদুর রহমান আজাদ জানান, বিগত সময়ে গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে আন্তর্জাতিক গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রা করা হবে। গুম পরিবারগুলোর পক্ষ থেকে আমাদের 11 দলের সমর্থনে একটা সংসদ অভিমুখী পদযাত্রা করা হবে এবং এই সরকার দেশটাকে একটা বিভিন্নভাবে অকার্যকর সংসদ, অকার্যকর রাষ্ট্র অতীত হয়েছে, সেই পথেই যে আবার পথ চলা শুরু করেছে। সরকার ব্যর্থ হয়েছে, এটা বিরোধী দলের ঢালাও মন্তব্য। বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবের এমন বক্তব্যের প্রতিক্রিয়াও জানান তিনি। ভারপ্রাপ্ত মহাসচিব যিনি আছেন, তিনি যে কথা বলেছেন, সংকট নাই, দুর্ভোগ নাই, ব্যর্থ নয়, সরকার খুবই সফল, তাহলে ওনারা কি কথা বলছেন যে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে গেছে? এটা কি ব্যর্থতা না? এই যে গুমের ঘটনা, একটা গুমের ঘটনা বলছে, কিডন্যাপ হয়েছে 512 জন, এরপরে খুন হয়েছে 1800 প্রায় 6 মাসে। এগুলি ব্যর্থতা না? জনগণের নিরাপত্তা যারা দিতে পারে না, অধিকার যারা নিশ্চিত করতে পারে না, জনজীবনের সাথে রিলেটেড যে সমস্ত সেবা সেগুলো নিশ্চিত করতে পারে না, তাহলে কিসের সফল চলে? গুম ও মানবাধিকার সংক্রান্ত আইনের খসড়ার সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী আমলের চেয়েও খারাপ আইন করার চেষ্টা করছে সরকার। বাংলাদেশে আমরা আর কোনো গুমের ঘটনা আমরা দেখতে চাই না। গুম বা মানবাধিকার হরণের মতো ঘটনার অভিযোগ আসছে যে আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রীয় বাহিনী, তারাই যদি গুমের এই ঘটনার তদন্ত করে, স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হয়। ফলে এই যে আইনটি করা হচ্ছে বা খসড়া আনা হচ্ছে, এটা খুবই পরিকল্পিতভাবে দেশে আগের থেকেও, তার মানে বোঝা যাচ্ছে যে মানবাধিকার হরণ হতে পারে, হবে, এবং সরকার কোনো রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে এটা করাবে এবং কোনো ধরনের জবাবদিহিতা যাতে নিশ্চিত করা না হয়, এই কারণে তারা এরকম একটা আইন আসলে করতে যাচ্ছে। ফ্যাসিবাদী আমলের থেকেও একটা খারাপ আইন তারা আনার চেষ্টা করছে। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন সহ জনগণের দাবি আদায়ে সংসদ ও রাজপথে আন্দোলন চলমান রাখারও ঘোষণা দেন 11 দলীয় ঐক্যের নেতারা। আজকের আলোচ্য বিষয় ছিল না, এটা আমরা পরবর্তী। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। গত 6 মাসের সংঘটিত সব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রীসহ সরকারের সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পরে যৌথ সভা শেষে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচির ঘোষণা করেন তিনি। মোহাম্মদ মুহসিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন উপলক্ষে এক যৌথ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভা শেষে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, গৌরবের সাথে ৪৮ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। সকাল ৯টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার
সমাধিতে মাজারে যাবেন, সেখানে প্রথমে ফাতিহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছে বলেই বিএনপি দেশের জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দল হিসাবে বিএনপি যেমন জনপ্রিয়, এটা আমার কথা নয়, এটা জরিপের মধ্যে এটি এসেছে, প্রতিষ্ঠান জরিপ করেছে এবং ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী অনেক দূরে গিয়ে এসেছেন। এগুলোই হচ্ছে বিএনপির গৌরব। এই গৌরবের 48 বছর পার করেছে বিএনপি। অনেক সংগ্রাম, অনেক সংকট, অনেক শোককে ধারণ করেই বিএনপির পথ চলা। এর আগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, গত 6 মাসে সংগঠিত সব অপরাধ আইনের আওতায় এনেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না। সামনের দিনগুলোতে জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। একটি মহল এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ফ্যাসিজম যাতে আর ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। রাজধানীর একটি হোটেলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিরোধিতার জন্য বিরোধিতার সংস্কৃতি থেকে বের হয়ে দেশের কল্যাণের রোডম্যাপ তৈরিতে কাজ করতে হবে। সরকারের ভুল হলে চোখে আঙ্গুল দিয়ে দেখে দেওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী। ইনস্টিটিউট অফ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম নুরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিচারপতি ফয়েজ আহমেদ বক্তব্য রাখেন। আমরা এমন একটি বাংলাদেশের পথ ধরে হাঁটতে চাই, ফ্যাসিজম যাতে আবার পুনর্বাসিত না হয়, আমরাও যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারি, সেরকম একটি রোডম্যাপ আসেন তৈরি করি। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়। গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়াচ্ছে সরকার। এতে শিল্প কারখানায় বেশি গ্যাস দেওয়া যাবে বলে আশা করছেন জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি জানান, দ্রুত এলএনজি আনতে ইন্দোনেশিয়ায় গেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আলোচনা চলছে মালয়েশিয়া, কাতার সহ আরও কয়েকটি দেশের সাথে। পাশাপাশি দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে 150 কূপ খননের সিদ্ধান্ত হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। এক সময় বলা হতো গ্যাসের উপর ভাসছে বাংলাদেশ, কিন্তু এখন দেখা যাচ্ছে গ্যাস সংকটে ডুবতে বসেছে শিল্প প্রতিষ্ঠান। বাড়ছে তাদের দেনা, ঠিকমতো চলছে না সার কারখানা। সিএনজি পাম্প কিংবা বাসাবাড়িতেও ভোগান্তি ছাড়ছে না। খরচ কিছুটা কমের কারণে দেশের 43% বিদ্যুৎ উৎপাদন করা হয় গ্যাস দিয়ে। এবার তাতে লাগাম টানতে যাচ্ছে সরকার। গ্যাস সরবরাহ বাড়াতে অতিরিক্ত ব্যয়ে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ফার্নেস অয়েল ভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেটাকে সাম্প্রতিক অতীতের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বিদ্যুৎ উৎপাদন আমরা চেষ্টা করছি। 4000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা 360 থেকে 400 কোটি ঘনফুট, উৎপাদন হয় সর্বোচ্চ 260 কোটি। তার মধ্যে দেশীয় কূপ থেকে পাওয়া যায় 160 কোটি ঘনফুট, আর আমদানি করা এলএনজি থেকে আসে 100 কোটি। এলএনজি সরবরাহে ঘাটতি আর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘাটতি আরও বেড়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে। যেই মূল্যে আমি একটা এলএনজি কার্গো কিনতাম, তার থেকে কার্যত 3 গুণ দামে এলএনজি কার্গো কিনতে হচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের দপ্তরের, উনি এই মুহূর্তে ইন্দোনেশিয়া সফররত। উনি বিকল্প উৎসের খোঁজে কিন্তু গেছে। এলএনজি আমদানির পাশাপাশি দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে আরও 150টি কূপ খননের সিদ্ধান্ত হয়েছে। জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে। বারংবারই কিন্তু জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে
আপনাদের দুর্ভোগ কমতে থাকবে। তিনি জানান, গভীর সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনালে আগুনের ঘটনা নাশকতা কিনা সেটাও খতিয়ে দেখছে সরকার। আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করাচ্ছি। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1171 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি বলে জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 851টি শিশুর, আর হামে আক্রান্ত হয়ে আরও 99টি শিশু প্রাণ হারিয়েছে। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে পালিত হয়েছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস। 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন শেষ নবী। 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। সারা দেশে জশ্নে জুলুস, মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, নফল ইবাদত ও রোজা রেখে দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইমদাদুল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাজধানীর অলিগলি আজ নারায়ে রিসালাত স্লোগানে প্রকম্পিত। নাতে রসুলের সুরে সুরে আশেকে রসুলরা গাইছেন নূর নবীজির আগমনী গান। টুপি পাঞ্জাবি পরে আতর গুলাব আর সুগন্ধি মেখে ছোট বড় সব বর্ণ সব শ্রেণী পেশার মানুষ আজ কামলিওয়ালা নবীজির মোহব্বতে রাস্তায় নেমে ঈদে মিলাদুন্নবীর খুশি উদযাপন করছেন। সকালে মিরপুরে হযরত শাহ আলী বুগদাদি রহমতুল্লাহি আলাই এর মাজার থেকে ঈদে মিলাদুন্নবীর জুলুস বা আনন্দ মিছিল বের করেন আহলা দরবার শরীফের বর্তমান পীরে তরিকত সৈয়দ আবরার ইবনে শেহাব মাদ্দাজিল্লাহুল আলী। বলেন, রাসূল পাকের শুভ আগমন মানব সভ্যতার জন্য অধিকার প্রতিষ্ঠা ও বিপ্লবের। এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লবের দিন। এটি এমন এক দিন যেদিন কুল ইনসানিয়াতের ভাগ্য বদলে গিয়েছে। আমরা ফিতনা সৃষ্টি না করে কুল মুসলিম উম্মাহ আমরা একত্রিত হয়ে আমরা এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব। সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জশ্নে জুলুস করেন মাইজ ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল মাইজ ভান্ডারি। এতে ঢল নামে অসংখ্য নবী প্রেমিকের। তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি উদযাপন করা ঈমানের প্রধান দাবি। আল্লাহ রাসূলের যে ওসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র, এইটাকে গঠন করার জন্য আমাদেরকে সবাইকে আখলাকুন নবী প্রতিষ্ঠিত করতে হবে। জুলুসে অংশ নেন মিশর, ইন্দোনেশিয়া, সৌদি আরব, তুরস্ক সহ বিশ্বের 12টি দেশের ইসলামিক স্কলাররা। বাংলাদেশের নবী প্রেমিকদের জোয়ার দেখে অভিভূত হন তারা। I very happy to contribute this nice celebration for the loving of the Rasulullah sallallahu alaihi wasallam in Egypt and in everywhere. আল আজহার থেকে যারা বাংলাদেশে আসেন ছাত্ররা এবং বলেন যে মিলাদুন্নবী বেদআ বা মিলাদুন্নবী জায়েজ না, ওনাদের শিক্ষক বলছে মিলাদুন্নবী জায়েজ, ওনাদের শিক্ষক মিলাদুন্নবী করতে এসেছে। هذا الاجتماع الذي نشهده الآن هو إثبات وبرهان على لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. জশ্নে জুলুস শেষে সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ব শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের গিলাফ মুবারক প্রদর্শন করা হয়। রমনা এলাকায় জুলুস করেন গাউসিয়া রহমান মইনিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ শহীদউদ্দিন আহমদ আল মাইজ ভান্ডারি। এতে অংশ নেন মাইজ ভান্ডার দরবার শরীফের অসংখ্য ভক্ত অনুসারী। এদিকে ক্যাম্পাসে জশ্নে জুলুস করে ঢাকা বিশ্ববিদ্যালয় ঈদে মিলাদুন্নবী সেলিব্রেশন কাউন্সিল। এদিন বিভিন্ন দরবার শরীফের ভক্ত আশেকান এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রিয় নবীজির শুভ আগমনের খুশি উদযাপন করেন। অন্তরে রাসূল পাকের প্রেম আর মুখে নারায়ে রিসালাত স্লোগান। নাতে রসুল গেয়ে আজ সরকারে দো আলমের শুভ আগমনের খুশি উদযাপন করছেন শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মুসল্লিরা। আশেকে রসুলরা বলছেন, পবিত্র কুরআনে বর্ণিত সর্বোত্তম চরিত্রের অধিকারী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শকে ধারণ করতে পারলেই পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরবে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুস।
শহর এবং আশপাশের এলাকায় নেমেছে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় 16 শহরের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে শুরু হয় বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুস বা আনন্দ মিছিল। বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। ভোরের আলো ফোটার আগেই নাতে রসুলের সুরে পবিত্র এক মোহ মেখে নিস্তব্ধতা ভাঙে বন্দরনগরী চট্টগ্রামের। দুচোখ যেদিকে যায় নানা বয়স নানা শ্রেণী পেশার মানুষের ঢল। এই জনজোয়ার শুধুই রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রতিবারের মতো এবারও চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন ছাড়িয়েছে সব রেকর্ড। 1974 সালে আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমে যাত্রা শুরু করে এই আয়োজন। চট্টগ্রামে এশিয়ার বৃহত্তম জশ্নে জুলুসটি সকালে আলমগীর খানকা প্রাঙ্গণ থেকে শুরু হয় শোভাযাত্রা। এই আয়োজনে অতিথি ছিলেন হযরত সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ ও শাহজাদা সৈয়দ মোহাম্মদ আকিব শাহ। মহানবীর প্রদর্শিত দয়া, ক্ষমা ও মানবতার শিক্ষা বুকে ধারণ করেই উদযাপিত হলো এবারের জশ্নে জুলুস। ভক্তদের প্রত্যাশা, এই প্রেমানুভূতি যেন প্রতিদিনের জীবনে ছড়িয়ে দেয় শান্তির আলো। এদিকে রংপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ, বান্দরবন, মাদারীপুর, জামালপুর, মেহেরপুর সহ সারা দেশে এই দিনটি উপলক্ষে নানা আয়োজনে বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। নবীর জন্ম ও মৃত্যু দিবসে বেশি বেশি দুরুদ ও সালাম পাঠ, সিরাত চর্চা, দান সাদকা ও নফল ইবাদত করার আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। তারা বলছেন, পথভ্রষ্ট উম্মার হেদায়েতের জন্যই এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন হয়। নবীর জন্ম এবং ওফাতকে কেন্দ্র করে আবেগের বশবর্তী হয়ে মিছিল, শোভাযাত্রা ইসলামের প্রকৃত শিক্ষার সাথে সাংঘর্ষিক বলেও মনে করেন ইসলামী চিন্তাবিদদের অনেকেই। রাসূলের জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার তাগিদ দেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৈশবে তিনি পরিচিতি পান আলামিন বা বিশ্বাসী হিসেবে। 40 বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর নাজিল হয় মহাগ্রন্থ আল কোরআন। 63 বছর বয়সে এই দিনেই পৃথিবী থেকে বিদায় নেন মহানবী। তাই 12ই রবিউল আউয়াল মুসলমান ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ইসলামী চিন্তাবিদ মুফতি সাইফুল ইসলাম রকিব বলেন, এই দিনে এমন কোনো কাজ করা যাবে না যা ইসলামের মূল নীতির সাথে সাংঘর্ষিক। আনন্দ প্রকাশ করতে গিয়ে সেটাকে জশ্নে জুলুস করা, মিছিল করা কিংবা ঢোল তবলা বাজিয়ে এটাকে উৎসব মুখর বানিয়ে ফেলা, এটা শরীয়ত কখনোই আমাদেরকে বৈধতা দেয় না। মানে অনেক ধরনের অনেকের হয়তো আবেগ জড়িত থাকতে পারে, মানে আবেগ প্রকাশ করতে গিয়ে এত অতিরঞ্জন করে ফেলছি যে এটা আসলে কোরআন সুন্নাহ সমর্থিত কিনা। সৌদি আরবে পবিত্র হজের সময় খুতবার অনুবাদক মাওলানা AFM ওয়াহিদুর রহমান বলেন, রাসূলের আদর্শ অনুসরণ করে জীবন গঠনই প্রকৃত ইসলাম। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, দুঃখজনক হলেও সত্য, আমরা এই মাসকে সত্যিকার অর্থে কাজে লাগাই না। অতিরঞ্জন, বিদআত এবং নতুন সংযোজনের মধ্য দিয়ে এই মাসকে আমরা উদযাপনের চেষ্টা করি। ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ চমৎকার বলেছেন, যদি আমরা এই দিনের ভিতরে যা রাসূলুল্লাহ নিয়ে এসেছেন, আসহাবুর রাসূলুল্লাহ যেভাবে তাকে অনুসরণ করেছেন, এর বাইরে যদি আমরা কোনো বিষয় দিন হিসেবে ইনক্লুড করি এবং সেটাকে দিন হিসেবে ইবাদত হিসেবে অনুসরণ করি, এমত অবস্থায় পরোক্ষভাবে আমরা যেন বলছি রাসূলুল্লাহর দিনটা ইনকমপ্লিট। সোবহানবাগ জামে মসজিদের খতিব শাহ ওয়ালিউল্লাহর মতে, কোরআন ও হাদিস সমর্থন করে না এমন কর্মকাণ্ডে কারো জড়ানো উচিত নয়। এই পৃথিবী থেকে চিরবিদায়ের মুহূর্তে সর্বশেষ যে দোয়াটা লাশ কফিন কবরে রাখতে গিয়ে বলা হয়, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনেও প্রয়োজন, কবরেও প্রয়োজন, আখিরাতে কিয়ামতের মাঠেও তার সুপারিশ প্রয়োজন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন, দীর্ঘ 600 বছর যেভাবে চলেছে, আমরা ওইটাই নির্দিষ্টভাবে পালন করতে চাই। অতিরিক্ত কিছু এটা আসলেই বিদআত বা বিভ্রান্তি বা মানুষদেরকে
অন্যায়ের দিকে ধাবিত করে। ইসলামী চিন্তাবিদরা বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় তিনি আজীবন শান্তির বার্তা দিয়েছেন। কাফেরদের তো বটেই, আপনজনদের হাজারো অত্যাচার সহ্য করে সত্য প্রচারে অটল ও অবিচল ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন ভুটানের রাজা জিগমে খেসর নামগে ওয়াংচুক। এ সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজাকে বহনকারী বিশেষ বিমানটি অবতরণ করলে সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ভিভিআইপি লাউঞ্জে আয়োজিত এই সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। প্রতারণার অভিযোগে করা এক মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত এই আদেশ দেন। এর আগে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। এই বিজ্ঞ আদালত থেকে জামিন দেওয়ার কোনো সুযোগ নাই। সে কারণে বিজ্ঞ আদালত আমাদের বাদীপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় এই আসামির জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাকে সিটিএফ জেল হাজতে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেছেন। আমরা চেষ্টা করব সর্বোচ্চ আকারে এটা উচ্চ আদালতে আপিলের দায়ের শর্তে আমরা জামিন পাবো এবং ওখানে আশা করি যে আমরা এই মামলাটা সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আশা করব যে ওখান থেকে আসামি খালাস পাবে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বই খাতা আর স্টেথোস্কোপের ব্যস্ততা ছাপিয়ে উৎসবের আমেজ যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে। চিকিৎসার শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা দিতে আয়োজন করা হয় হেলদি ফুড ফেস্টিভ্যাল। দেশি বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বাহারি খাবার আর হস্তশিল্পী সাজানো হয় নানা স্টল। আর এই আয়োজনের মধ্য দিয়েই শেষ হয়েছে 7 দিনের স্পোর্টস ও কালচারাল উইক। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। যশোরের আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল হেলদি ফুড ফেস্টিভ্যাল, যেখানে স্থান পায় দেশি বিদেশি শিক্ষার্থীদের তৈরি নানা স্বাস্থ্যকর খাবারের স্টল। ছিল পাটিসাপটা, কেক থেকে শুরু করে ভারতের ঐতিহ্যবাহী বিরিয়ানি সহ নানা আয়োজন। শিক্ষার্থীদের এসব স্টল ঘুরে দেখেন আদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। উপস্থিত ছিলেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য আতাউর রহমান। শিক্ষার্থীদের ভিন্ন ধর্মী এই আয়োজনের প্রশংসা করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। পড়াশোনার বাইরে তোমাদের একটা জগৎ আছে, তোমরা পড়াশোনার বাইরে বইয়ের মধ্যে আবদ্ধ হয়ে যাও নেই, সেটা তোমরা নিজেরাই প্রমাণ করলে। আমি খুব খুশি হয়েছি, শুক্রিয়া। আমি নিজেই যখন ডাক্তারি পড়েছি টেলিভিশনে খবর দেখার সময় পাই, কিন্তু এখন তোমাদের দেখে মনে হচ্ছে না পড়াশোনার বাইরেও কিছু তোমাদের একটা মন আছে। জেনজি মানেই সবাই ভাবতো যে তারা ল্যাপটপ, কম্পিউটার আর বই খাতা নিয়ে ঘরের মধ্যেই পড়ে থাকবে, কিন্তু আজকে সেই ধারণাও ভুল প্রমাণিত হয়েছে যে না, এই জেনজিরা অনেক কিছু করতে পারে। ছাত্রীদের এই একঘেয়েমি পড়াশোনার মাঝে এটাকে একটু ব্রেক দেওয়ার জন্য, তাদের নতুন করে আবার শক্তি সঞ্চয় করার জন্য, তাদের পড়াশোনার প্রতি আরো আগ্রহ বাড়ানোর জন্য এই অনুষ্ঠানটা এইভাবেই করা হয় আর কি। আমাদের মেয়েরা যে পড়াশোনার পাশাপাশি অন্য যে তাদের আরো প্রতিভা আছে, বিশেষ করে রান্নার দিকটার, সেইগুলো এখানে ফুটে ওঠে। আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ শুধুমাত্র একাডেমিক ক্ষেত্রেই নয়, তারা যে অন্যান্য ক্ষেত্রেও দেশের শিক্ষাঙ্গনে একটি আদর্শ মেডিকেল কলেজ হিসাবে এগিয়ে যাচ্ছে। আয়োজন ঘিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। তারা জানান, খাবারের মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দেশি বিদেশি শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠেছে সাংস্কৃতিক মেলবন্ধন। সারা বছর অপেক্ষা করে থাকি যে কখন আমাদের এই হেলদি ফুড ফেস্টিভ্যাল কম্পিটিশনটা হবে। ইটস রিয়েলি অ্যামেজিং, ইট ওয়াজ রিয়েলি নিডেড ফর আওয়ার রিফ্রেশমেন্ট এন্ড উই আর এনজয়িং দিস। চিকিৎসার গণ্ডি পেরিয়ে স্বাস্থ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বার্তা শিক্ষার্থীদের এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা আয়োজকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইসলামাবাদে একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 নবজাতকের মৃত্যু হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের 3য় তলায় এই আগুন ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নবজাতকদের কক্ষে থাকা 16 শিশুর মধ্যে কেবল একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে 14 শিশু আগুনে পুরোপুরি দগ্ধ হয়ে মারা যায়। মাসুদ রানার রিপোর্ট। এক মুহূর্তে 15টি জীবনের প্রদীপ নিভে যাওয়া এই ঘটনা কেবল একটি দুর্ঘটনা নয়, নিহতের নিষ্ঠুরতা এক চরম ট্র্যাজেডি। যে শিশুদের প্রথম মুক্ত বাতাস বুক ভরে নেওয়ার কথা ছিল, তাদের নিঃশ্বাস শেষ হয়ে গেল বিষাক্ত ধোঁয়ায়। আর যে বাবা মা সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে হাসি মুখে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন, তাদের ফিরতে হলো শূন্য হাতে, বুক ফাটা আর্তনাদ নিয়ে। उसके 2 घंटे बाद यहाँ पे रेस्क्यू आई है, 4 घंटे बाद पुलिस आई है, यहाँ पे चस्के लेने आए हैं, एसीडीसी सारे यहाँ पे चस्के लेके अंदर बाहर घूम फिर के चले गए। ঘটনাটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে। পাকিস্তানি জিও টিভির দেওয়া তথ্য অনুযায়ী আগুন লাগার সময় হাসপাতালে ওই ওয়ার্ডে 16 জন নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে উদ্ধার করা গেছে, বাকি 15 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে। হাসপাতালে এয়ার কন্ডিশন সিস্টেমের ত্রুটির জেরে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পাওয়ার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর হাসপাতালের ক্ষতিগ্রস্ত অংশে কুলিং অপারেশন চালানো হয়। তারপর পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মাসুদ রানা, এটিএন বাংলা। ইরানের উপর অর্থনৈতিক ও সামরিক উভয় ধরনের পদক্ষেপই অত্যন্ত কার্যকর বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের যুদ্ধ অবসানের লক্ষ্যে তেহরানের সঙ্গে আলোচনার বসার বিষয়ে তাড়াহুড়ো করা হচ্ছে না। অন্যদিকে পশ্চিমাদের প্রতি কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরাম মিনিয়া জানিয়েছেন, সাম্প্রতিক সংঘাত ও যুদ্ধের কারণে ক্ষয়ক্ষতি হওয়া জাতীয় অবকাঠামো পুনর্নির্মাণে তেহরান ইতোমধ্যেই উল্লেখযোগ্য ও দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। শুধু তাই নয়, এই কঠিন সময় তাদের সশস্ত্র বাহিনী আধুনিক ও নতুন সামরিক সরঞ্জাম হাতে পেয়েছে, যা দেশের সার্বিক প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাকে পূর্বের চেয়েও আরও বেশি শক্তিশালী করে তুলেছে। বর্তমান সরকার কথায় নয় দেশ গঠনে বাস্তব কাজে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বলেন, দেশের চিকিৎসা ও শিক্ষার মান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। খিলগাঁও মডেল হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজকে কথা বলছি, একে একে সরকারি সকল সম্পত্তি কোন দলীয় নেতা কর্মীরা আমরা ব্যবহার করতে দেব না। সরকারি সম্পত্তি শুধুমাত্র জনগণের কল্যাণে ইনশাআল্লাহ এই সরকার ব্যবহার করবে। এ পর্যায়ে খেলার খবর। শরীফুলকে বিসিবি কাউন্টি ক্রিকেট খেলার ছাড়পত্র না দিলেও জোড়া সুখবর পেলেন টাইগার পেসার শরীফুল ইসলাম। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও 51 রানে হারলেও আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের। বোলারদের র্যাঙ্কিংয়ে 17 ধাপ এগিয়ে 57 নম্বরে উঠে এসেছেন তিনি। অলরাউন্ডের র্যাঙ্কিংয়েও এগিয়েছেন শরীফুল। 13 ধাপ এগিয়ে 70 নম্বরে আছেন এই অলরাউন্ডার। সুখবর পেয়েছেন মেহেদী হাসান মিরাজও। 1 ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে তিনি এখন 23 নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 টেস্টে 6 উইকেট নিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে 3 নম্বর স্থান তিনি ধরে রেখেছেন। ভারত সিরিজ নিয়ে জল্পনা কল্পনা শেষ না হতেই আফগানিস্তানের সঙ্গে সিরিজ চূড়ান্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী অক্টোবরে দুবাইয়ে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। গত বছর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলেছিল লাল সবুজের দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় 4র্থ স্থানে থাকা বাংলাদেশ এরপর খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। নেপালে পাহাড়ি ঢলে অন্তত 95 জনের মৃত্যু, শতাধিক ভারতীয় সহ নিখোঁজ প্রায় 400, রয়েছেন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের পর্যটক ও তীর্থযাত্রী। কাল বসছে চলতি সংসদের তৃতীয় অধিবেশন। স্থায়ী কমিটি গঠন ছাড়াও পাশ হতে পারে গুম ও মানবাধিকার সংক্রান্ত বিল, জানিয়েছেন চিফ হুইপ। গুম প্রতিরোধ ও মানবাধিকার আইনের খসড়া আগের চেয়েও দুর্বল, অভিযোগ নাহিদ ইসলামের। প্রতিবাদে রোববার শাহবাগ থেকে সংসদ অভিমুখে পদযাত্রা 11 দলের। গত 6 মাসে সংঘটিত সকল অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকারের সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান রিজভির। গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সরকারের। 150 কূপ খননের সিদ্ধান্ত জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে মহানবীর জন্ম ও মৃত্যু দিবস পালিত। রাসূলের জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান ইসলামী চিন্তাবিদদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।